রফিক ভাই, আপনাকে একটা ইনফরমেশন দেই। বিচারপতি মাস্তার হোসেন, যিনি বিচার বিভাগ সংস্কার কমিশনে ছিলেন এই গত সরকারের সময়, গত সরকার বলতে ইউনূস, স্বৈরাচারী ইউনূস সরকারের সময়, আমি স্বৈরাচারী বলছি। তিনি আজ যেই বক্তব্য দিয়েছেন এই মানচিত্রে মঞ্জুর আলম পান্নার শোতে এসে, তিনি কিন্তু বক্তব্য রেখেছেন। তিনি ভিতরের অনেক কথাই বলেছেন। এই 18 মাসে কেন মানুষ জামিনের অধিকার থেকে বঞ্চিত হলো? মানবাধিকারের এটা কি চরম লঙ্ঘন নয়? এর জন্য কি এদের বিচার হওয়া উচিত না? ধন্যবাদ মাসুদ ভাই। দেখেন, আজকে এটা আমি সবটা শুনি নাই, শুরু করছিলাম, পরে আমি চিন্তা করছিলাম যে আজকে আর এই ধরনের আলোচনা তো আমি করব না, কারণ আসলে আমরা তো এখন আসলে সত্যি কথা আতঙ্কের মধ্যে ছিলাম। আপনি আসলে সাহস দেওয়ার কারণে আমি আসলে কিছু কথা বলার সাহস পাইছি, না হলে আমি পুরাটাই আমার ওনার মারদাস হোসেন সাহেবের যে একটু আগে যে স্বৈরাচারী সরকারের যে প্রধান ছিল, যে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিছে, যে বলছে মালদার হোসেনের ইয়ানিয়া মানে মামলার রায়কে বাস্তবায়ন করার জন্য সে উদ্যোগ নিছে, এই কথাটা বলছে। কিন্তু মালদার হোসেন সাহেব যেন একটু আগে যে আপনার সাক্ষাৎকার দিল, ওটা কিন্তু উনি জানে না। মালদার হোসেন সাহেব নিজেই কিন্তু ইয়া দিছে যে বিচার কিভাবে ইয়া করছে, রাখছে, মানুষকে জামিন দেয় নাই, যে জামিন বিচারের মানে কেঁদেছে 18 মাস। হ্যাঁ, উনি খুব হ্যাঁ বলছে, আরো বলবে, উনি ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন, যেহেতু আপনার এই যে সংস্কার কমিশনের, আইনের একটা সংস্কার কমিশন, কোর্টের সংস্কার কমিশন, এর জন্য ওনাকে প্রধান রাখা হয়েছিল। উনি সবকিছু বলছে, নীরবে সহ্য করে গেছে। আমি এতটুকু শুনলাম, আপনার কাউকে জামিন দিতে পারবে না, জামিন দিলে তাকে আপনার ইয়া দেওয়া হয়েছে, আপনার ওই যে বিচারকদের, নিম্ন আদালতের বিচারকদেরকে ট্রান্সফার করা হয়েছে, ওএসডি করে দেওয়া হয়েছে, তাদের চাকরির হুমকি দেওয়া হয়েছে। আর আজকে আপনার আসিফ নজরুল সাহেব যে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, আসিফ নজরুল সাহেব বলছেন যে আমি কিছুই করি না, আইন কি কি করছে সেটা বলে না, কি আমি কিছুই করি না, আইন মন্ত্রণালয় করছে, মানে ওনার উপরে কোনো দোষ নাই, যত দোষ সব মন্ত্রণালয়ের উপর দোষ, উনি কিছুই করে নাই। যে ও নিজে সাক্ষাৎকার দিয়েছে যে জামিন হওয়ার পরে, এবং ওই কিছু কিছু জামিন হওয়ার পরে ওইখানে কিন্তু পরে আইন উপদেষ্টা হাইকোর্টের বিচারপতিকে ইয়া করা হয়েছে, বলছে প্রধান বিচারপতিকে, পরে এরপরে বিচারপতিকে ওই শোকজ করা হয়েছিল। মানে আমাদের শুনে, আপনি কি আপনার জীবনও দেখেন, মানুষের শুনে গত যে আমল ছিল, শেখ হাসিনার আমল ছিল, আওয়ামী লীগের আমলে ছিল, মানুষের মামলা হয়েছে, অনেক মামলা হয়েছে, যেহেতু আপনার দেশে অনেক আপনার বিশৃঙ্খলা হয়েছে, অনেক গন্ডগোল হয়েছে, সেখানে মামলা হয়েছে, আইনগতভাবে মামলা হয়েছে, কিন্তু জামিন পাইছে মানুষে। আর এই সরকারের আমলে ধরা পড়ছে। রফিক ভাই, জামিন তো পায় নাই, এমনকি এই অনেকগুলো কারো জামিন হলে জেল গেটে আরেক মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে, অনেক কয়েকজন দেখা গেল যে মারাই গেছেন অলরেডি, আর তিনি বেরোতেই পারেননি। হ্যাঁ দেখেন, আমি এই কথা গত সরকারের কথা বলছি, আপনার আওয়ামী লীগের সরকার কথা বলছি ওইটা, আর এই সরকারের কথা বলছি যে কেউ জামিন পায় নাই এই পর্যন্ত। দেখেন কতগুলি লোক মারা গেল, জামিন পায় না। গতকালকে একটা লোক মারা গেছে, ওর 8 বার জামিন হয়েছে, শেষ পর্যন্ত আর তার জেলেই মারা গেল। এরকম ইতিহাসের জঘন্যতম শাসন, মানুষ এটা সারা জীবন মনে রাখবে, এত জঘন্যতম শাসন আমার জীবনে আমি দেখি নাই। মানুষের প্রত্যেকটা আইনের কিছু ল আছে, নিয়ম আছে, যে কোন মামলাটা কতদিন জামিন পরে জামিন পাবে, প্রত্যেকটা মামলারই ধারার আছে, উল্লেখ আছে, যে এর কোনটা ভ্যালুয়েবল সেকশন, নন ভ্যালুয়েবল সেকশন, কতদিন পর্যন্ত রাখতে পারবেন, হত্যা মামলার আসামি কতদিন রাখতে পারবেন, এবং এর এইগুলি সবকিছু আছে। অথচ দেখেন সাধারণ মানুষকে ধরে নিয়ে গেছে, নেওয়ার পরে মামলা দিয়ে আসছে, দিনের পর দিন জেল, এ পর্যন্ত কোনো লোক ছাড়া পায় নাই। তারা বলে আইনের শাসন নাকি প্রতিষ্ঠা করছে, বিচার বিভাগের স্বাধীনতা মানে কি আলাদা প্রতিষ্ঠা করছে, কিসের কি বলে বিচার বিভাগের জন্য আলাদা কি বলছে, আপনার মন্ত্রণালয় আপনার প্রতিষ্ঠা করছে, সচিবালয়। সচিব, আপনি আইন দিয়ে কি করবেন? আপনি আইন যদি বাস্তবায়ন না করেন, আইন দিয়ে কি করবেন? আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলতো দেখেন, মিনমিন করে বলতো যে আমি দেখতেছি কেন ওরা জামিন দিতে পারে না, আওয়ামী লীগের কোন লোক জামিন পাবে না। আওয়ামী লীগ যারা করে বা মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলবে, আওয়ামী লীগ মানে কি, আপনার জয় বাংলা বললেই ওরা মনে করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ, জয় বাংলা তো আপনার স্বাধীনতার স্লোগান। যারা এই দেশে মুক্তিযুদ্ধ করছে, এই দেশে যারা মুক্তিকারী মানুষ ছিল, তখনকার মানুষ ছিল, তারা জয় বাংলা স্লোগান দিয়ে আপনার যুদ্ধ করছে, জয় বাংলা আন্দোলন করছে।
সেটাকে আপনি আওয়ামী লীগের ইয়া বানাইলেন কিভাবে? জয় বাংলা বললেই মানুষকে ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, তাদেরকে নির্যাতন করছে। এটা কোন আপনার এটা কোন শাসন হইলো? আর আজকে নাকি জাতির উদ্দেশ্যে মিষ্টি মিষ্টি কথা বলে। দেখেন এই উপদেষ্টা পরিষদ যতগুলি লোক আছে সবগুলো মিথ্যাবাদী, আর যতগুলি কথা বলছে যে কথাটা বলছে সব মিথ্যা। আপনি এক আসিফ নজরুল আইন চরম মিথ্যাবাদী, ইতিহাসের সেরা মিথ্যাবাদী হলো আসিফ নজরুল। সে যে 26 লক্ষ ভারতীয় তো বইলা বিপদে আছে, আর ও যে কথাগুলি বলছে এটা প্রত্যেকটা কাজই সে উল্টা কাজ করছে। সে আমাদের শেষ পর্যন্ত আমরা ক্রিকেটকে ধ্বংস করে থুয়ে গেল। ও একটা মিথ্যাবাদী, ওর বিচার হওয়া উচিত। এই ক্রিকেটকে ধ্বংস করার জন্য জাতির এই যে আপনার অপূরণীয় ক্ষতি করে গেছে ওরা, ওদের সবাইকে বিচার হওয়া উচিত, আইনের তো অনুচিত। যারা আপনি এই ইয়ার মধ্যে জড়িত আছে, দেখেন একজন যে আপনার ইয়া উপদেষ্টা আছে আপনার কি না টেলিকম যে উপদেষ্টা ছিল, ও দেখেন আপনি পলায়ে চলে গেছে, আপনি নেদারল্যান্ডে পলায়ে চলে গেছে। আর ও হিন্দি স্ট্যাটাস দেয় যে আমি যদি প্রকাশ করি অনেক কিছু, তাহলে অনেকের প্যান্ট খুলে যাবে। আবার এমন নোংরা ভাষায় কথা বলছে, ওরা নাকি উপদেষ্টা বানাচ্ছে, ওর সভ্য মানুষ যে জায়গা খুলে যাবে, পড়ে যাবে। তা কত বড় উপদেষ্টা, বিদেশ থেকে স্ট্যাটাস দেশে আপনার অনলাইনে স্ট্যাটাস দেয়, ওরা বানাইছে উপদেষ্টা। ভাই, যে উপদেষ্টাদের সহকারীদের মাধ্যমে যেসব ওই যে শত শত কোটি টাকার যে দুর্নীতির কথা প্রকাশ পেল, কই কারো তো কোনো শাস্তি হলো না, কেউ তো অ্যারেস্ট হলো না, কি বিচারের আওতায়? অ্যারেস্ট হবে, অ্যারেস্ট করবেন আপনি, অ্যারেস্ট করবেন আপনি হবেন, অ্যারেস্ট হবে আপনি, হবে পান্না অ্যারেস্ট হবে, আপনি অ্যারেস্ট হবে আনিস আলমগীর, অ্যারেস্ট হবে আপনার এই ডক্টর কলিমুল্লাহ অ্যারেস্ট হবে। আপনি আনিস আলমগীরকে ধরে নিয়ে গেল জিজ্ঞাসাবাদের জন্য, 18 ঘন্টা না 21 ঘন্টা পরে আরেকজনটা দিয়ে জুলাই হত্যাকাণ্ডের কি জানি একটা ওইটার মামলা দিল। আহত সহায়রা আনিস আলমগীর নাকি, আনিস আলমগীর জুলাই যে আন্দোলন ছিল ওটার পক্ষে ছিল, তা ওর বিরুদ্ধে ওই মামলা দিয়ে কিভাবে? এরপর ওই জামিন পাওয়ার পরে ওর নাম এতদিন দুদক ছিল, পক্ষে ছিল ওই আন্দোলনের, পান্না পক্ষে ছিল, পান্নারে দিল সন্ত্রাসী মামলা দিল পান্নারে। আপনি আমি ওইভাবে কথা বলে আমরাও সন্ত্রাসী মামলা দিত, কারণ আমরা হলো গরিব মানুষ, সাধারণ মানুষ, আমরা তো বিপদে পড়বো, এই জন্য আমরা চুপ থেকে রাখছি। আমি তো বললাম না, বুকে একটা চাপা ছিল, পাথর ছিল, এই পাথরটা মনে হয় যে আমার কাছে মনে হয় যে আজকে আপনি আমি এখনো ভয় পাইতেছিলাম, আমি কথা বলতে চাইছিলাম না, আপনি আমাকে উদ্বুদ্ধ করছেন যে হ্যাঁ আজকে আপনি কথা বলতে পারেন। আমি এই জন্য আমি সাহস করে কথা বলতেছি, অথবা সামনে আরো অনেক পয়েন্ট সহ কথা বলবো ইনশাল্লাহ। ওদের প্রত্যেকটা লোকের বিচার হওয়া উচিত। দেশটাকে আপনার ধ্বংস করে দিয়ে হয়ে গেছে, ওরা নাকি দেশকে আপনার মানে শূন্য থেকে আজকে ওই যে এই যে স্বৈর শাসকের প্রধান, সে নাকি আজকে দিছে, গতকাল আজকে সাক্ষাৎকার দিছে, টিভিতে দিছে যে শূন্য থেকে শুরু করে না, মাইনাস থেকে শুরু করছে। ওয়ারাস বাংলাদেশ কি মাইনাস পজিশনে ছিল? শেখ হাসিনা যখন পতন হইলো 5 তারিখে, ওই সময় মাইনাস পজিশনে ছিল বাংলাদেশ, যে মাইনাস পেগের দিকে ভালো পজিশনে রেখেছে। সে মাইনাসে ছিল, সে তো মাইনাসে ছিল, ডক্টর ইউনূস তো তখন মাইনাস। এবং এটা শুনেন আপনি এই যে আমি বলছি একটু দিই, ডক্টর ইউনূস নিজে মাইনাসে ছিল, এখন ক্ষমতায় আসার পর তিনি যা নিলেন 666 কোটি টাকা, ওই যে তারেক রহমান আম জনতা দলের, সে বলছে নতুন সরকার আসলে সে ইউনূসের বিরুদ্ধে ওই 666 কোটি টাকার মামলা করবে। মামলা তো ছিল, এটা ওই মামলাটাই ঠিক ছিল, সেইটা না, সে হাজার হাজার কোটি টাকা এই সময়ের ভিতরে নিয়ে গেছে সুবিধা। আপনি আরেকটা জিনিস চিন্তা করেন, আপনি শুধু ওই বলেন কেন? আপনি 666 কোটি মামলা ছিল দেখে বলতেছেন। গ্রামীণ ফোনের, বুঝছেন, টেলিফোনের 1400 না, আমার এই মুহূর্তে মনে নাই, 1400 কোটি টাকা অথবা 14,000 কোটি টাকা, ওইটাও সে করছে, হাজার কোটি মাফ করে নিতে নাই, 1400 কোটি না 14, এই মুহূর্তে আমার মনে নাই, আমি তথ্যটা পরে দিতে পারবো। আমি 14 না 14,000 কোটি টাকা, তো গ্রামীণ ব্যাংক দেনা ছিল আগের সরকার, আওয়ামী লীগ সরকারের সময়ে, ওই টাকাটাই হ্যাঁ রাইট, 13,000 কোটি টাকা, ওই টাকাটা সে মকুব করছে। ইভেন গ্রামীণ ব্যাংকে স্পেশাল দিছে, তো ওই টাকা করলে ওই টাকার একটা বড় অংশ তো চলে গেছে নরওয়েতে, টেলিনর, গ্রামীণ টেলিকমের টাকা, গ্রামীণ ফোনের অংশীদার না।